This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। পৃথিবীতে আপনারা জানেন একমাত্র ভাষা ব্যবসায়িক কারণ, চাকরি বাকরির কারণ ছাড়া যা গোটা পৃথিবীতে মানুষ শিখছে সেই ভাষার নাম বাংলা ভাষা। আপনারা জানেন এই মুহূর্তে পৃথিবীর প্রথম 7টি ভাষার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য। ফরাসি ভাষার পর বা ফরাসি ভাষার সঙ্গে সঙ্গে একমাত্র বাংলাই হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা। তবে আমার কথাতে আপনারা অনেকে আহত হবে। মাতৃভাষা দিবসে আমি বলবো বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অবহেলিত ভাষা। তার কারণ এমন একটি জাতের এই ভাষা, যেই জাত মনে করে তার মাতৃভাষা বাংলা যদি তাদের সন্তান সন্ততি না জানে, লিখতে যদি না পারে, বলতে যদি না পারে, তাহলে বোধহয় গর্বের সীমা থাকে না। পৃথিবীতে এরকম জাত আর নেই। অর্থাৎ পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ ভাষা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সর্বনিম্নগামী জাতের ভাষা। একদিকে বাংলাদেশে লাঞ্ছিত হচ্ছেন রবীন্দ্রনাথ, আসলে লাঞ্ছিত হচ্ছে বাংলা ভাষা। আবার পশ্চিম বাংলায় বিভিন্ন সময় এই বাঙালি হিন্দি ইংলিশ বা ইংলিশে তারা কথা বলে, সন্তান সন্ততিরা বাসে রাস্তাঘাটে সর্বত্র। সুতরাং বুঝতে পাচ্ছেন এপার বাংলাতেও বাংলা ভাষা লাঞ্ছিত হচ্ছে। এমন একটা জাতের ভাষা, যে জাতের ভাষা পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষা হওয়া সত্ত্বেও সেই জাত গুরুত্ব দেয় না। সুতরাং বুঝতে পাচ্ছেন আজকে 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা দিবসে আমরা পৃথিবীর এমন একটি লাঞ্ছিত ভাষা নিয়ে কথা বলবো। যারা মনে করবেন যে তাদের সঙ্গে এই আলোচনার কোনো মিল নেই, কারণ এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম এসব নিয়ে আলোচনা হবে না, এখানে আলোচনা হবে না বাংলা ভাষা কত ভালো, ওই একটা দিন বাঙালি বাংলা ভাষা নিয়ে চর্চা করবে এবং খুব বড় বড় কথা বলবে, আমরা আজকে সে নিয়ে আলোচনা করব না। দুঃখের বিষয়, এই পশ্চিম বাংলায় মুসলমান বাঙালি আর হিন্দু বাঙালির কোনো রাজনৈতিক দল নেই, এমনকি বাঙালিরও কোনো নিজের রাজনৈতিক দল নেই। আর সেই জন্যে বাঙালি কোথাও ভোট ব্যাংক, কোথাও বা বাঙালি অবহেলিত। আজকে এ নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ মহাশয়, অধ্যাপক, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছে রাজীব শ্রাবণ, লেখক, বিশিষ্ট লেখক। আমাদের সঙ্গে রয়েছেন নীতিশ বিশ্বাস, সম্পাদক, সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ, আপনাকেও স্যার স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন বৈশানন্দ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা এবং তৃণমূল মুখপাত্র। আমরা তো আলোচনা করব, তার পাশাপাশি এইটাও মনে রাখবেন যে বাংলা ভাষা বা বাংলা ভাষার প্রতি দরদ দেখানো এরকম অনেক সংস্থার নাম বলে দেওয়া যায়, কিন্তু কোনো সংস্থায় রাজনৈতিক নয়, সব নাকি অরাজনৈতিক দল। একদা ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির সদস্যরাই এমন স্বপ্ন দেখেছিল রক্তপাতহীন বিপ্লব, যে বিপ্লব আর কোনোদিনও হলো না এখনো পর্যন্ত। ঠিক সেই রকমই বাংলা ভাষায় এরকম অজস্র সংস্থা, অজস্র এনজিও, ফাউন্ডেশন আছে। তারা বাংলা ভাষা প্রেমী, আসলে তারা ব্যবসা করে। যেমন অনেক সংস্থা আছে বাঙালি আর বাংলা ভাষাকে সামনে রেখে ব্যবসা করে, ঠিক সেই রকমই। আর আমরা অর্থাৎ এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আর+ নিউজ একমাত্র আজকে এই অনুষ্ঠানটা করছি। আমরা আলোচনায় যাব, তার আগে একবার দেখে নেব কতটা লাঞ্ছিত বাংলা ভাষা বাঙালির কাছে। একবার দেখে নেব। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি দিনটি হয়তো কেউই ভোলেননি। সকাল থেকেই দুই বাংলাতেই ঘটা করে উদযাপন হয়েছে দিনটি। কিন্তু যে ভাষার জন্য আজকের এই দিনটি সারা বিশ্ব উদযাপন করে, সেই বাংলা ভাষাকে কি মনে রেখেছে বাঙালি? মাতৃভাষার অধিকার নিয়ে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল দেশভাগের পরপরই, যা চূড়ান্ত রূপ নিয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। বাঙালি ভাই বোনেদের রক্তের বিনিময়ে
পাকিস্তানি রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছিল বাংলা। তার উপরে বাংলা ভাষার সম্মানহানি রুখতে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। দীর্ঘ লড়াইয়ের পর 1971 জন্ম হল নতুন এক দেশের, বাংলাদেশ। পরবর্তীতে 1999 সালের 17 নভেম্বর রাষ্ট্রসংঘ বাংলা ভাষা আন্দোলনকে সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কিন্তু যে দেশের নামের মধ্যে রয়েছে বাংলা, সেই বাংলাদেশ বর্তমানে বাংলা ভাষার জন্য কতটা নমনীয়? 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে চোখে পড়ার মতো। মাথা চাড়া দিয়েছে মৌলবাদী কার্যকলাপ। পরিবর্তনের হিড়িকে জাতীয় সঙ্গীত বদলের দাবি ওঠে। প্রশ্ন উঠতে শুরু করে, মৌলবাদ নিয়ন্ত্রিত বাংলাদেশে বাংলা ভাষা টিকে থাকবে তো, নাকি ফের পাকিস্তানের সঙ্গে মিলে যাবে দেশটি, আর বাংলা নয় জাতীয় ভাষাও হয়ে যাবে উর্দু? এমতাবস্থায় এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের কর্তব্য বাংলা ভাষার মান আরো উন্নত করা, শুধু দেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া বাংলা ভাষার কৃতিত্ব। কিন্তু এপার বাংলাতেও কি বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রয়েছে? হিন্দি সাম্রাজ্যবাদের দাপটে পশ্চিমবঙ্গেও ক্রমশ ফিকে হচ্ছে বাংলা ভাষা। সম্প্রতি কলকাতা মেট্রোতে বাংলাতে কথা বলায় এক প্রতিবাদী মহিলাকে শুনতে হয়েছে বাংলাদেশি অপবাদ, সঙ্গে গালিগালাজ। আমি বাংলায় জন্মেছি, আমি তাই বাঙালি। তারপর আমি ভারতীয় ভোটার কার্ড পেয়েছি, তাই আমি ভারতীয় নাগরিকত্ব পেয়েছি। আমি যদি আজকে অন্য রাষ্ট্রে নাগরিকত্ব চাই, সেখানকার নিয়ম অনুযায়ী চললে আমি সেখানকার নাগরিকত্ব পেয়ে যাব। আমার নাগরিকত্ব পরিবর্তনশীল, কিন্তু আমি যে বাঙালি সেটার পরিবর্তন করার কোনো নিয়ম নীতি আইন কিছুই নেই। তো আমি তাই প্রথমেই বাঙালি। এবং দ্বিতীয়ত, যেহেতু আমি ভারতীয় সংবিধানে ভারতীয় রাষ্ট্রে জন্মেছি এবং ভারত হচ্ছে এই বিশ্বের একটি অত্যন্ত মহান রাষ্ট্র, যা বহুভাষিক বহুজাতিক রাষ্ট্র এবং বিবিধের মাঝে মিলন মহান, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। আমি সেই রাষ্ট্রের একজন নাগরিক এবং আমি সেই হিসেবে অত্যন্ত গর্বিত। এবং আমাদের ভারতীয় সংবিধান, মনে করেন যে ভারতীয় সংবিধান তৈরি হয়েছে জনগণের ওপরে ভিত্তি করে, অর্থাৎ জনগণ হচ্ছে সর্বোচ্চ। আমাদের ভারতীয় সংবিধানের মতন মহান বিষয় আর কিছু হতে পারে না এবং সেই সংবিধানকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। এবং সেই সংবিধানেই লেখা আছে এই ভারতে 22টা ভাষা এবং সেই প্রত্যেক 22টা ভাষার সমান গুরুত্ব, সমান অধিকার। তারপরেও আমি জানি না যে কেন আমি আমার বাংলা ভাষার জন্য আমারই রাষ্ট্রে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকি। শুধু বাংলা ভাষায় কথা বলা নয়, পশ্চিমবঙ্গে সরকারি বেসরকারি অফিসের কাজে বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল বা দোকানের নামে হোর্ডিং, ফেস্টুন, ব্যানারে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। যে ভাষার জন্য বিশ্ব পেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই বাংলা ভাষার অবহেলা আর কতদিন? ব্যুরো রিপোর্ট, আর+নিউজ। আমরা দেখছিলাম, সত্যি অনেকে বলছেন যে পশ্চিমবাংলার বাঙালিদের দায়িত্ব আগের থেকে বেড়ে গিয়েছে। তার কারণ পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ এই মুহূর্তে একদা যারা ভাষার জন্য লড়াই করেছিলেন, তারা এখন পাকিস্তানকে প্রভু মনে করতে শুরু করেছে এবং নির্লজ্জতার সীমানা ছাড়িয়ে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত তারা নিষিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। প্রতি মুহূর্তে বাংলাদেশে বাংলা ভাষা, যে যা নিয়ে আমাদের গর্ব ছিল, যখন কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে দুবার শুনতাম জাতীয় সঙ্গীত হিসেবে বাংলা ভাষা, সেই দেশ এই মুহূর্তে রবীন্দ্রনাথকে কার্যত নিষিদ্ধ ব্রাত্য করতে চলেছে বলে অনেকের ধারণা। আবার এটাও ঠিক, তারা আগামী দিনে উর্দুভাষী হয়ে উঠবে না বা উর্দুভাষীর শাসনে চলে যাবে না, এমনটাও বলা যাচ্ছে না।
সুতরাং পশ্চিমবাংলার বাঙালিদের গুরুত্ব বেড়ে গিয়েছে, কিন্তু পারবো কি সেই গুরুত্ব আমরা রাখতে? তার কারণ বারবার রাষ্ট্রশক্তি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল থাকা সত্ত্বেও বারবার বিভিন্ন রাষ্ট্রশক্তি চাইছে বাংলা ভাষাকে সংকুচিত করতে। বামেরা একটা সময় মাতৃভাষায় শিক্ষার জন্য জোর সওয়াল করেছিল, কিন্তু সে নিয়ে পার্টির মধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে। এবং যেভাবে শিক্ষা ব্যবস্থা থাকা উচিত, অর্থাৎ জাপান বা ফরাসি দেশ বা জার্মানের মতো সে শিক্ষা ব্যবস্থা ছিল না, শুধুমাত্র বাইরে থেকে চেপে বসিয়ে অনুকরণ করে তারা বাংলা ভাষার যে মর্যাদা দিতে চেয়েছিল তাতে বাঙালিরই মর্যাদা হানি হয়েছে বলে অনেকে মনে করেন। সুতরাং আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন যে আমরা কি বাংলা ভাষার প্রসারে বাংলা ভাষাকে নিয়ে এগিয়ে যেতে পারবো। আমি প্রথমেই চলে যাব নীতিশ বিশ্বাস মহাশয়ের কাছে, যিনি সম্পাদক সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ। আমি প্রথমেই আপনাকে বলবো যে দেখুন, সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ এবং আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই যে একটা নিরামিষাসী এই সমস্ত পরিষদ, এই সমস্ত সংস্থা, মঞ্চ, যাদের কোনো রাজনৈতিক কোনো ধরনের রাজনৈতিক ক্রিয়াকলাপ নেই, আপনি মনে করছেন যে এইভাবে বাংলা ভাষাকে আপনারা ধরে রাখতে পারবেন? চতুর্দিকে এত হানা, মানে মাঝে মাঝে মনে হয় যে গাজা স্ট্রিপের মতো যে কোনো মুহূর্তে আক্রমণে এই একদিকে অবাঙালি হিন্দি ভাষীদের আক্রমণ, অন্যদিকে বিশ্বময় প্রতিবেশীর আক্রমণ, মধ্যখানে আমরা বসে আছি। পারবেন? প্রথমে আমি আজকে 21শে ফেব্রুয়ারি এই উপলক্ষে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, সে ঢাকায়, সে শিলচরে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, মানে আপনি বলছেন এখন ও দেশের অধুনা প্রায় লুপ্ত প্রায় সেসব বাঙালি যারা লড়েছিল তাদের কথা। হ্যাঁ, একদম। এবং এখানেও পশ্চিমবঙ্গে যে ভাষা আন্দোলন হয়েছে সেটা ওই ধরনের না, সেই আন্দোলনটা হয়েছে মানভূমে প্রায় 12 বছর ঠিক একটানা, এবং ওরা বলে 56 বছর। শিলচর, আসাম, কাছাড়ের কথাও ভাবতে হবে। না, কাসাম মানে 1961টা হচ্ছে কাছাড়। ঠিক, আমি যে ওদের কথাও আমরা অবশ্যই না, সেইটাই আমি প্রথম বলেছি, যেখানে একদিনে 11 জন মারা গিয়েছিলেন, আর ওখানে 5 জন। কিন্তু বাংলাদেশের 5 জনই তো শেষ না, তারপরে তো একটা বিশাল এক নদী রক্ত। কিন্তু আমি যে কথাটা আপনি প্রশ্ন করেছেন সেই দিক থেকে বলি, জনমত, জনসাধারণের জাগরণ, এটা যদি আপনি বলেন মুকুন্দ দাস রাজনীতি করতেন না, তাও তিনি জাগিয়েছেন। প্রভাত পাখি ডেকে ডেকে ওঠে এবং সে মানুষকে জাগায়, তারপরে সে তার কর্তব্য নির্ধারণ করে। এই যত বাংলা ভাষা সমিতিগুলো আছে তাদের একটা পজিটিভ রোল আছে। সে পজিটিভ রোলটা হচ্ছে তারা যেভাবেই হোক, এদিক থেকে ওদিক থেকে নানা দিক থেকে তারা বাংলা ভাষার অধিকারের কথা, মায়ের মর্যাদার কথা তারা নানাভাবে বলেন। আরেকটি কথা, পশ্চিমবঙ্গের পরিবেশ স্বাধীনতার একটু আগে থেকেই অনেক বেশি রাজনৈতিক হয়ে গিয়েছে, এবং এখানকার সাম্প্রদায়িকতা যতটা ধর্মীয় দেশভাগের জন্য তা ব্যবহৃত হয়েছে, কিন্তু তারপরে সেটা হয়েছে কিন্তু উল্টোটা না, ধর্মীয় কারণেই দেশভাগ হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, হয়েছে। কিন্তু তারপরে যে সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতা অনেক বেশি রাজনৈতিক। আমাদের যে যার জন্যে যে ঐক্য, অর্থাৎ আসাম যখন একত্রিতভাবে অসমীয়া ভাষার জন্য কথা বলতে পারে নানা দল মিলে, গুজরাট যখন বলতে পারে, এই ধরেন এই যে এরা কিছুদিন আগে যে জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষার ক্ষেত্রে গুজরাট হঠাৎ হিন্দি ইংরেজির পাশে চলে এলো, এই যে যে পারে। আবার অন্যদিকে ধরেন ওড়িয়া বা তামিলকে বলা উচিত সবচাইতে শ্রেষ্ঠ, কারণ তামিল তার সাথে কোনোদিন সন্ধি করেনি সেই 74 সাল, 78, 34 সাল, 38 সালের সময়। এবং কি সেই আমাদের যখন মুখ্যমন্ত্রী তখন প্রধানমন্ত্রী বলা হতো, তখন থেকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও তারা করেনি। কিন্তু বাংলায় সেই দিক থেকে মাতৃভাষার আন্দোলন
সেভাবে দানা বাঁধেনি। এটা কেন, মানে প্রধান- নীরজচন্দ্র চৌধুরী মহাশয় যে আত্মঘাতী বাঙালি বলতেন ওই কারণে এটা বাঙালি তার- ভয় পায়? এটা তার একটা কারণ না, ভয় পায় না। বাঙালির দুটো ব্যাপার। একটা হচ্ছে সে উদারতা নামক উদারময় রোগে আক্রান্ত, আর উদারময় হলে কি হয় আপনি বোঝেন, ডিহাইড্রেশনে সে অবস্থা খারাপ। এই উদারতার সাথে সাথে পরিমিতি থাকা দরকার। কোনো বাড়ি সে যদি নাটমন্দির করে দেয়, যেখানে মায়ের আব্রু নেই, সন্তানের নিশ্চয়তা নেই, যেখানে অন্য যে একটা গৃহের যে নিজস্ব ভালোবাসার যে বৃত্ত থাকে সেই বৃত্ত থেকে রাস্তার বৃত্ত হয়ে যায়, সেটা দাঁড়িয়ে থাকতে পারে না। আমাদের এখানে উদারতার এইরকম একটা খারাপ অবস্থান ছিল। অবশ্যই স্যার, আমি আপনার কাছে আরেকটা। আসছি, খুব সুন্দরভাবে আপনি বললেন, আমি অবশ্যই আসবো। আমি একবার চলে যাব সরাসরি বিমল শঙ্কর নন্দ মহাশয়ের কাছে। বিমলদা, প্রথমেই ভারতীয় জনতা পার্টি মুখপাত্র হিসেবে এবং একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, বাংলাকে ধ্রুপদী ভাষা কেন্দ্র সরকার যে স্বীকৃতি দিয়েছে তার জন্য আমাদের গর্ব হওয়ার এবং আনন্দ পাওয়ার যথেষ্ট কারণ আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেক দিকে ভারতীয় জনতা পার্টি এই হিন্দু এবং হিন্দি, এই যে একটা সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে অনেকে মনে করছেন, এবং সেটার প্রভাব এসে কলকাতা পশ্চিমবাংলাতেও এসে পড়বে এবং আরও যত সময় গড়াবে তত পড়বে, এটা কি আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, আমি যদি আপনার সঙ্গে কথায় না পারি তখন আপনাকে বলবো, দূর মশাই আপনার মুখটা চুচোর মতো, আপনি বেটে, আপনি কালো, এগুলো করতেই পারি, আপনার সঙ্গে কথাই পারবো না, আপনার ইন্টেলেক্টে পারবো না। এখন ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, বামপন্থী দল, এই দলগুলো সর্বভারতীয় দল। বামপন্থী দল আর নেই, উঠে ফুটে গেছে, কিন্তু কংগ্রেস তো বটেই, এখনও সর্বভারতীয় দল আছে। একটা সর্বভারতীয় দলে তার কতগুলো সর্বভারতীয় কম্পালশন আছে, তার সঙ্গে বাঙালিয়ানা, তামিলানার পার্থক্যটা কোথায়, বা গোলমালটা কোথায়? কোথাও তো গোলমাল নেই। ফলে যে অভিযোগগুলো আসে একদম অশিক্ষিত অভিযোগ, অশিক্ষিত অভিযোগের কোনো উত্তর না। আমি নিজে অশিক্ষিত নই, তাই অশিক্ষিত অভিযোগের কোনো অশিক্ষিত কথা, ওই সমস্ত কিছু পক্ষ রয়েছে। আজকে দেখছি না কোনো পক্ষকে আপনি রাখেননি, ভালো করেছেন। না, আসবে এখন আসবে না, থাকবে, বাঁচা গেছে, পক্ষের পক্ষ কাটা গেছে, বাঁচা গেছে। এমনি পক্ষ নেই ওদের, সব অপরের কাছ থেকে নিয়ে টিয়ে চলে। আমার কথা কিন্তু পরিষ্কার, আমি জন্মেছি মেদিনীপুর জেলার প্রায় দক্ষিণ প্রান্তে, আমার বাড়ি থেকে উড়িষ্যা 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। এবং এমন সময় ছিল 1934-35 সালে যখন উড়িষ্যা তৈরির আন্দোলন হচ্ছে, তখন কাঁসাই নদীর দক্ষিণ প্রান্তের পুরোটাই প্রায় উড়িষ্যায় চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একজন ব্যক্তির নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছিল, তার নাম বীরেন্দ্রনাথ শাসমল। তিনি বলেছিলেন এটা একেবারেই উড়িষ্যার দাবি, এখানে যথার্থ নয়। ওদেরও কিছু দাবি ছিল উড়িষ্যার, যে উড়িষ্যার রাজবংশ কতটা বিস্তৃত ছিল, সেই সব নিয়ে চলছিল। এবং শেষ পর্যন্ত কিন্তু দাঁতন পর্যন্ত, ওদিকে কাঁথি, দীঘা পর্যন্ত গোটাটাই কিন্তু শেষ পর্যন্ত থেকে যায় বাংলার মধ্যে, পরে ওটা তো পশ্চিমবাংলা হয়। কিন্তু আমার ভাবনা, চিন্তা, কথা বলা, একটা সময় ছিল যখন আমি উড়িয়া ভাষা স্ক্রিপ্টগুলোও পড়তে পারতাম, অনভ্যাসে চলে গেছে। কিন্তু আমি উড়িয়া ভাষা বুঝতে পারি, কিন্তু যেভাবে ওরা বলে আমি কিন্তু বলতে পারি না, কিন্তু বুঝতে পারি, বলতেও পারি অল্প স্বল্প। আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, যেটা নীতিশবাবু একটু আগে বললেন, যে সত্যি বাঙালি, এই বাঙালি আনা ব্যাপারটা কেন বারে ভেঙে যায়। আসলে আমরা সবাইকে কি ইন্টিগ্রেট করতে পেরেছি? আমি মেদিনীপুরের দক্ষিণ প্রান্ত থেকে এসেছি, যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম অনেক বন্ধু বান্ধবের মুখে শুনতাম মেদিনীপুরটা মনে হয় উড়িষ্যা ছিল না, অনেকেই বেশ নাক ছিটকে বলতো। আচ্ছা, পুরুলিয়া থেকে যারা কেউ এসেছিল কোনো বন্ধু, তার উচ্চারণ নিয়ে কথা বলা হতো, বাঁকুড়ার উচ্চারণ নিয়ে কথা বলা হতো, উত্তরবঙ্গে হয়তো রাজবংশী একজন এসছে, তার উচ্চারণ নিয়ে কথা বলা হতো। এগুলো যে চলেনি তা তো নয়, এটা এক ধরনের এলিটিজম। অর্থাৎ কলকাতা, তার পার্শ্ববর্তী অঞ্চলে কিছু মানুষ, তারা মনে করে বাংলার রক্ষক আমরা, কিন্তু অদ্ভুতভাবে বাংলার রক্ষক তারা নয়। আমি শেষ করি, একটা লাইনে বলি। তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারা যে ফ্ল্যাটে থাকে দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা, সেই ফ্ল্যাটে ইংরেজিতে কথাবার্তা বলা হয়। তারা বাংলা ভাষা বই পড়ে না, ইংরেজি ভাষার বই পড়ে। বাংলাকে টিকিয়ে রেখেছে এই মেদিনীপুর, বাংলাকে টিকিয়ে রেখেছে এই বাঁকুড়া, এই পুরুলিয়া, এই উত্তরবঙ্গ, সেই কুচবিহার। তাই আমরা যেদিন ওদের সবাইকে ইন্টিগ্রেট করতে পারবো, সেদিনই বাংলা বাঁচবে বা বাংলা বেঁচে আছে। আর লাস্ট লাইনটাই বলি, 2024 সালের অক্টোবরের একদম প্রথম উইকে, 8ই অক্টোবর যে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার,
যার উদ্যোগী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এক লহমায় বাংলাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। বাংলা একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আপনি মানুন না মানুন একটা ল্যাঙ্গুয়েজকে বাঁচাতে গেলে অর্থেরও প্রয়োজন, তার গবেষণার জন্য সে নিয়ে চেয়ার তৈরি হবে বিশ্ববিদ্যালয়ে, তার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেবে। তো এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, এনডিএ সরকারকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, কারণ আজকে বাংলা, বাঙালিয়ানা, সেটাকে রক্ষার জন্য উদ্যোগী হলেন কিন্তু গুজরাটের একজন মানুষ। এটা তো আপনাকে স্বীকার করতেই হবে, না স্বীকার করলে আপনার ব্যাপার, আমি স্বীকার করছি। অবশ্যই অবশ্যই আমি আমি বিমলদার কাছে এই কারণে কৃতজ্ঞ, তার কারণ কলকাতায় এই মুহূর্তে যে শহরে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠানটা সম্প্রচার করছি, এই মুহূর্তে এখানে বাঙালির সংখ্যালঘু। তার কারণ যেসব বাঙালিরা এখানে কর্মরত থাকেন তারা থাকেন না কেউ কলকাতায়। এবং শুধু তাই নয়, এমন আমি ওয়ার্ডের পর ওয়ার্ড বলে দিতে পারি এই কলকাতায় বাংলা ভাষার স্কুল হিন্দি স্কুলে রূপান্তরিত হয়েছে এই কলকাতাতে। এর জন্য কারা দায়ী? সমস্ত রাজনৈতিক দল দায়ী। তার কারণ কোনো রাজনৈতিক দলই বাঙালির সঙ্গে আসলে নেই, সবাই বিশ্বাসঘাতক, শুধুমাত্র ভোট দেখে, শাসন করতে চায়। সেটা আপনার ব্যাপার, আপনি বলতেই পারেন, স্বাধীনতা আছে। বাঙালির কোনো রাজনৈতিক দল নেই, আর সেই কারণেই বাঙালি এই কলকাতায় তার বাসভূমি ভিটেমাটি হারিয়েছে। আর্থিক কারণ তো রয়েছে, অনেক স্কুল রয়েছে, বাংলা স্কুল ছিল, গত কয়েক বছরে তা হিন্দি স্কুলে চলে গেছে, অর্থাৎ বাংলা ভাষা সেখানে পড়ানো হয় না। একের পর এক স্কুল রয়েছে। আবার এটাও জেনে রাখবেন যে পশ্চিম বাংলায় যে বইমেলা চলেছে, পশ্চিমবঙ্গের বইমেলাতে কলকাতার লোক বাংলা বই কেনেনি, বই কিনেছে সিংহভাগ বই কলকাতার বাইরের বাঙালি। আপনারা এটাও জেনে রাখুন, এই কলকাতা, যেই কলকাতাতে এই মুহূর্তে বাঙালিয়ানা নিয়ে এত কথা বলা হয়, সেইখানের বাঙালি যারা বসবাস করেন, সেটা সল্টলেক হতে পারে, সেটা বালিগঞ্জ হতে পারে, আলিপুর হতে পারে উত্তর কলকাতার অভিজাত কোনো পাড়া, মধ্য কলকাতা, তাদের ছেলেমেয়েরা বাংলা মাধ্যম স্কুলে পড়ে না, অনেকের বিষয়টাও বাংলা নেই। আমি চলে যাব বৈশানরদার কাছে, তার কারণ বৈশানরদা আপনি ছোটবেলা থেকে কলকাতাতেই রাজনীতি করেছেন, তারপরে গোটা বাংলা জুড়ে ছাত্র রাজনীতি করেছেন। দক্ষিণ কলকাতা আপনাদের রাজনৈতিক জীবনের খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তো দক্ষিণ কলকাতা এবং গোটা কলকাতাতে বাঙালিই কোন ঠাসা। কোথাও কি মনে হচ্ছে বাম সরকার, তৃণমূল সরকার, এই সরকারগুলো যেহেতু বাঙালিদের আলাদাভাবে দেখেনি, সেই জন্যই আজ বাঙালিদের এই হাল? প্রথমত আমি একটুকু বলতে চাই যে বহু বছর আমরা কলকাতার বাসিন্দা। অবশ্যই। আমার বাবা হিন্দু স্কুল প্রেসিডেন্সি কলেজে পড়েছে, আমিও জগবন্ধু স্কুল আশুতোষ কলেজে পড়েছি, আমার কন্যাও কমলা গার্লস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমাদের পরিবার এবং আমরা বহু বছর ধরে কলকাতা শহরে আছি। তো এইটুকু বলতে পারি যে অনেক রকম আলোচনা হয়েছে। আমি শুধু বলবো যে যারা লিখেছিল যে বাংলা ভাষা হলো মাতৃভাষাই মাতৃদুগ্ধ, তারা কিন্তু 34 বছর এখানে রুল করার পর তাদের বাড়ির ছেলে মেয়েদের সব কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলে পড়িয়েছে। এবং আপনারা জানেন যে ধ্রুপদী ভাষার যে তালিকায় যে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটার কিন্তু মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকেও দেশপ্রিয় পার্কে যে ভাষা দিবস হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আলোচনা করেছেন এবং এটা ব্রাত্য বসু তার বাংলা ভাষার ইতিহাস তিনি পৌঁছে দিয়েছেন। এবার অনেকে বলবেন যে আমরা কেন্দ্রের সরকারে আছি, নির্বাচনের সময় বাংলা ভাষা না জানা বহু লোক এসে বক্তৃতা দিয়ে গেছেন এবং তার ফলাফলও দেখেছেন। এবার এমনও স্লোগান উঠেছিল গতবারে 2021-এ, আপনি যদি আপনার আর্কাইভে থাকে দেখাবেন, দেশের প্রধানমন্ত্রী একটা চিহ্নে ছাপ দিতে বলছেন। সেই ছাপটা কোথায় দিতে বলছেন? বাংলা ভাষা জানার লোকেদের কীরকম লাগবে আপনি শুনিয়ে দেবেন। আমি একটা আপনাকে এটা পরিষ্কার করে বলছি যে বাংলার মানুষ, বাঙালিরা মূলত এই রাজ্যে তারা বাংলা ভাষাকে, যে এই মাতৃভাষা দিবস পালন থেকে শুরু করে, বাংলা মাধ্যম স্কুলকে শুরু করে, বাংলা সরকারি স্কুলতে, বাংলায় সরকারি কাজকর্মতে বাংলায় সার্কুলার দেওয়া থেকে শুরু করে, যেটা বিভিন্ন, আমি যেহেতু ওকালতি করি, আমাদের
আদালত প্রাঙ্গণে ডিস্ট্রিক্ট কোর্টে বা জেলা কোর্টে বা মহকুমা কোর্টে বাংলাকে চালু রাখা, এটা কিন্তু রাজ্য সরকার, বর্তমান সরকার এটা কিন্তু একটা চেষ্টা করেছে। চেষ্টা করছে। আমি একটু আসবো, বিমলদা কিছু বলছিলেন অবশ্যই। না, আমি এটা রাজ- কথার আমি মাঝখানে- আসছি, আমি একটু কথার মাঝখানে কথা আমি বললে তো একবার আমি বলতে না, পারবো উনি না। উনি আমি আপনার কাছেই আসছি। আমি প্রতিবাদ রাজনৈতিক জানাবেন। বিতর্ক চাইছি না, আমি শুধু একটা প্রশ্ন করলে উত্তরটা পেলে ভালো হতো। একটা সরকার যদি 10 বছরের বেশি ক্ষমতায় থাকে, তার কাছে কিছু প্রশ্ন করাই যায়, একদম নির্দোষ প্রশ্ন। সেটা হচ্ছে যে এই কলকাতা শহরে, আমি বাইরে যাব না, ছেড়ে দিলাম, বাইরের লোকজন বাংলা নিয়ে অনেক সচেতন, প্রত্যেকটা দোকানের হোর্ডিং কি বাংলায় করা গেছে? এক। দুই, সরকার বিভিন্ন জায়গায় যে সার্কুলারগুলো পাঠায় ইংরেজি, আমি ইংরেজির বিরোধী নই, কিন্তু আমাদের পড়াশোনা করতে ইংরেজি লাগে, ইংলিশ মিডিয়াম পড়াটাও অন্যায় নয়, কিন্তু সেই সার্কুলারের একটা বাংলা কপি কি পাঠানো গেছে? থার্ড, তামিলনাড়ুতে আপনি যান, আপনার ছেলেকে পড়ান, ক্লাস 1 থেকে যদি সে পিজি পড়ে, তামিল তাকে কোনো না কোনো সময় পড়তেই হবে। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে আপনি এক ফোঁটা বাংলা না পড়ে ক্লাস 1 থেকে পিজি পড়তে পারেন। সেটা কি চালু করা সম্ভব হয়েছে? অবশ্যই আমি আসছি এই প্রশ্নগুলো করলে আমি কি অবশ্যই অন্যায় আসছি। করবো আমি? বৈষ্ণবদা আপনার কাছে আসবো, নীতিশবাবু আসবো, বৈষ্ণবদার কাছে আরো আসবো, কারণ কলকাতা কর্পোরেশনটা যারা চালান তাদের অন্যতম পুরোধা পুরুষ হচ্ছেন বৈষ্ণব চট্টোপাধ্যায়। অবশ্যই তিনি এই উত্তর দেবেন। একবার দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন। অনেক ভাষা, কুড়মালি ভাষা, অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। আজকের দিনে আমরা সকল ভাষাভাষী সবাইকেই আমাদের মাতৃভাষা দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাই, আমাদের শুভকামনা জানাই। তারা তাদের ভাষা নিয়ে সকলে ভালো থাকুন, এবং এই দিনটা আমরা পালন করব না, এটা হতে পারে না। কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয়, এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো, এটা আমরা সবাই জানি। কাজে বাংলা ভাষা শুধু আমরা বলি তা নয়, সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে 5ম স্তম্ভ, এবং এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট। বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল, আছে, থাকবে। দ্রৌপদী ভাষায় অনেক দিন বাদে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি, তার জন্য ব্রাত্য বোসের অনেকটা অবদান আছে। আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই, কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলা ভাষায় কবিতা লেখেন, বই লেখেন, তার বইও নাকি বিক্রি হয় বিরাট সংখ্যায়। তার আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য, অত্যন্ত শ্রদ্ধেয় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনিও বাংলা ভাষা চর্চা করতেন, নাটক থেকে কবিতায় তার অবারিত দ্বার ছিল। কিন্তু সবচেয়ে মুশকিলটা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায়, আমি বিধানচন্দ্র রায় বলছি না, সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুর আমলেও কলকাতা যতটা বাঙালি ছিল, যে মুখ্যমন্ত্রীরা এত বঙ্গভাষা প্রেমী, তাদের আমলে বাঙালি এই কলকাতায় স্থানচ্যুত হয়েছে। কলকাতায় সাইনবোর্ড থেকে বাংলা সরে গেছে। একমাত্র সুনীল গাঙ্গুলি, তিনি রাস্তায় নেমেছিলেন বাম আমলে বলে কিছু কিছু জায়গায় সাহেব পাড়াতে এখন বাংলায় এখনো সেই সাইনবোর্ড আছে, স্তীমিত হয়ে গেছে। বাংলায় কথা বললে মেট্রো রেল স্টেশনে বাঙালি যুবতীকে শুনতে হয় বাংলাদেশি। বাংলায় কথা বললে বিভিন্ন জায়গা রয়েছে কলকাতা শহরে, সাহেবপাড়া, দক্ষিণ কলকাতায়, এমনকি বন্দর এলাকায় বাংলায় কথা বললে মানুষ উত্তর দেয় না। এর দায় কার? বৈষম্যতা পুরসভা কি একটু সচল হতে পারে না? না, পুরসভা তো ইতিমধ্যেই আপনি দেখবেন, আমাদের তো মানে আমার এত খারাপ লাগছে কেন বলুন তো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বাংলা ভাষায় লেখেন, এতগুলো বই বেরিয়েছে, এবং সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও বাংলা ভাষা প্রেমী। এত বাংলা ভাষা প্রেমী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলা ভাষার আজ কলকাতায় এই অবস্থা কেন? অথচ দেখুন, বাংলা ভাষায় অত প্রেম না দেখিয়েও
জ্যোতি বসু বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে বাঙালি বহাল তবিয়তে এই পশ্চিম বাংলায় ছিল, তাহলে কি কোথাও কিছু গন্ডগোল হচ্ছে? না, আপনি যেটা বলতে চাইছেন যে জ্যোতিবাবু, সিদ্ধার্থ শঙ্কর রায় ওনারা বিদেশেও পড়াশোনা করেছেন এবং কিন্তু তাদের পড়াশোনা কিন্তু আপনি নিজেও জানেন, এবং- কেন কি আপনি নিজেও একজন আইনজীবী, আপনাকে তো এটা বলতে হবে না। জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আইনজীবী হিসেবে ক্লাসটা কি আপনি আমার থেকে ভালো জানেন। হ্যাঁ, সে তো সেটাই বলছি যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে যারা অন্য রাজ্যের মানুষও আছেন, তারা যেভাবে বাংলা ভাষাকে ব্যবহার করেন, যেভাবে বাংলায় কথা বলতে পারেন, অনেক বাঙালিও কিন্তু তাদের কাছে হার মেনে যাবে। আছেন কিছু এটা ব্যতিক্রমী আপনি লোক না, আছে। ব্যতিক্রমী না, এটা আমি ছোটবেলা থেকে কলকাতায় মানুষ, বহু গলিগলিতে ঘোরা, আমি বহু এটা কি ভোট ব্যাংকের জন্য না, না, বলতে হয়? না, আমি এটা আপনি যাই সার্কাস্টিক ভাবে বিদ্রুপ বা করুন, কিন্তু বহু আমার অবাঙালি বন্ধু, যাদের আপনি বলছেন অন্য রাজ্য থেকে এসছে, তারা এত ভালো বাংলা বলে, তাদের বোঝা মুশকিল যে তারা বাঙালি না অবাঙালি। আমি একটা আপনাকে বলছি, আমরা মনে করি যে পশ্চিম বাংলায় যারা বসবাস করে, যারা বাংলায় থাকে, তারা বাংলার মানুষ হিসাবেই আমরা তাদেরকে স্বীকৃতি দিই। এবং আপনি আজকে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে এই নয় যে আজকে বাংলা ভাষায় যারা হিন্দিতে কথা বলেন তারা নিজের ভাষাটাকে মাতৃভাষা বলবেন, যারা অন্য ভাষায় কথা বলেন তারা তাদের কাছে সেটা মাতৃভাষা। আমরা বাংলায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা আমাদের ভাষাটাকে যতটা পারি আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি। কলকাতা পৌরসভা, এটা আপনাকে জানতে হবে যে আমাদের এই যে বাজেট কত শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন, আজকে শুক্রবার, গতকাল হয়েছে, এবং আলোচনাটাও মূলত বাংলা ভাষার মধ্যে দিয়েই হয়, এবং সার্কুলার থেকে শুরু করে আমরা সবটাই বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাটাকেই ব্যবহার তাহলে করতে এত চেষ্টা করি। সাইনবোর্ডে বাংলা ভাষা নেই, এগুলো তো বহু সাইনবোর্ডে বাংলা ভাষায় সাইনবোর্ড আছে। মানে এবার আপনি যদি বলেন যে সব কেন নাই, তার আমি বলবো এটা কি সব কেন- কাটমানি দিয়ে অন্য বাংলা ভাষাকে বাদ দেওয়া হয়েছে, এরকম হতে পারে? এখন অনেক কিছু বলার তো বাজারে চালু করার চেষ্টা হয়েছে। তাহলে আপনি যারা এত কথা আমাদের বিরুদ্ধে বলে, তারা যখন বাংলা ভাষায় এখানে বাংলায় এসে বাংলা বলবার চেষ্টা করেন, তাদের উচ্চারণ বা তাদের যে সমস্ত ব্যাপারগুলো একটু যদি সেগুলো আপনার তুলে ধরেন ভালো হবে। অবশ্যই। এবার বাংলার লল হিসাবে, আমরা বাঙালি হিসাবে, আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবে আমরা জানি যে আমি যে দলের প্রতিনিধিত্ব করছি, সে দল বাংলায় মূলত তৈরি হয়েছিল, আজকে সারা রাজ্যে ঘুরে আজকে দেশেরও কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে। এই দলটার পটভূমির শিকড়টা কিন্তু এই বাংলার মাটি। অবশ্যই। আমি দ্রুত চলে যাব, গর্গ রয়েছে, অপেক্ষা করছে, তিনি পশ্চিমবাংলার একটি অন্য শহরে আছে, আমি তার কাছে যাব এবং আমি গর্গর কাছে আসবো, কিন্তু তার আগে একবার রাজীব শ্রাবণের কাছে চলে যাব। রাজীব দা, প্রথমেই বলি যে হরফটা রয়েছে শার্টে, বাংলা হরফ দেখে মন জুড়িয়ে যাচ্ছে, এবং বিশেষত বিশেষ বিশেষ দিনে, সেটা মহালয়া হতে পারে, বসন্ত উৎসব হতে পারে, বাঙালি আমাদের বাড়ির মেয়েরা যেভাবে বাঙালি সাজে থাকে, বুক জুড়িয়ে যায়, খুব ভালো লাগছে। কিন্তু কোথাও মনে হচ্ছে না বাংলা ভাষার লেখক আজকে ঝুম্পা লাহিড়ী, কারণ তিনি বাংলা ভাষায় লেখেন না। নীরশ্রী চৌধুরী, তার প্রথম 3টে বই যেহেতু ইংরেজিতে লেখা, সেই জন্য তার একটা আলাদা মর্যাদা আছে। কিন্তু বাংলা ভাষায় লেখক, যে লেখককে বাংলা ভাষার প্রাণকেন্দ্র কলকাতায় তাদের লেখা বই বিক্রি হয় না, হয় গ্রাম বাংলায়, মনে হয় না সেই শহরে বাঙালি হিসেবে, লেখক হিসেবে, সাহিত্যিক হিসেবে বিদ্বজন, আমি কিন্তু আপনাকে কোনো কটু কথা বলছি না, কারণ বিদ্বজনটা মাফ করবেন, আমি জানি কটু ভাষা, কটু কথা হয়ে গেছে, কিছু মাসোহারা প্রাপ্ত কিছু লোক থাকে যারা বিভিন্ন কমিশনে পুরস্কার খেতাবে থাকে এবং তারা টাকাও পায় সরকার থেকে, এটা বাম আমলেও ছিল, আজকেও সবসময় মঞ্চের পেছনে এরাই বসে থাকেন, ফুল দিয়ে যেমন মঞ্চ সাজানো হয়, এসব বিদ্বজন দিয়েও সাজানো হয়। আমি কিন্তু আপনাকে ওইভাবে বলছি না, মানে আপনি এটা মনে করবেন না আপনাকে আমি আহত করলাম, যে আপনার মনে হয় না সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি লেখক আসলে কলকাতা মহানগরে অবাঞ্ছিত? এটা বলার আগে একটা জিনিস তোমাকে ইতিহাসের পাতায় আমি একটু যেতে চাই। 1741 সাল, বাংলায় বর্গী আক্রমণ। এই আক্রমণে যেভাবে বাংলাকে দখল করা হয়েছে, স্বাধীনতার কত বছর পর আমাদের শ্রদ্ধেয় বিমলবাবু বললেন, ধ্রুপদী ভাষা হয়েছেন, উনিও বললেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে যথেষ্ট উদ্যোগী হয়েছেন। কিন্তু আমার প্রশ্ন, স্বাধীনতার কত বছর পর বাংলা ভাষা ধ্রুপদী হলো? তার আগে কি বাংলা ভাষার কোনো অবদান ছিল না ভারতবর্ষে? আমার মনে হয় বাংলা ভাষা ছিল, বাঙালির ছিল না। বাঙালি তো ছিল, বাঙালি ছাড়া কি আমাদের স্বাধীনতা বা আমাদের দেশকে ভাবা যেত?
হোয়াইল বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এই স্লোগান কিন্তু মানে সমুদ্র হিমাচল বিস্তৃত ছিল। কিন্তু গত 30 বছর ধরে এই স্লোগান নিয়ে কম রসিকতা হয়নি। ওই যে বললাম 1741 সাল মারাঠা এসছিল, যেভাবে বর্গী আক্রমণে বাংলার বহু কিছু নষ্ট হয়েছে, সেইভাবে আমার মনে হচ্ছে বাংলা ভাষাটাকে সুকৌশলে একটা অবলুপ্ত প্রায় ভাষায় পরিণত হচ্ছে। তার একটা উদাহরণ বলি, বিমলবাবু বললেন বা স্যারও বললেন, বাংলার বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষা সেগুলো কিন্তু ক্রমশ অবলুপ্ত হচ্ছে। অবশ্যই অবশ্যই আমরা আসবো, আমরা একবার সরাসরি গর্গর কাছে চলে যাব, বাংলা পক্ষের অন্যতম পুরোধা পুরুষ, এবং এই মুহূর্তে গর্গ রয়েছে আমাদের সঙ্গে। গর্গ, এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, আমি জানি আপনি রয়েছেন বাংলা ভাষা প্রসারের জন্য আজকে কলকাতার বাইরে। আমি বলবো আপনি ভাগ্যবান, কারণ যেই শহরে বসে আমরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করছি, রাজীব শ্রাবণ একটা অসাধারণ বাংলা বর্ণমালা শার্ট পরে বসে আছে, সেই শহরে আজকে রাত্রি 9টার সময় আমরা সংখ্যালঘু। কোথাও কি বাঙালি তাহলে তার জায়গা হারাচ্ছে? কোথাও কি বাঙালি এই মুহূর্তে স্থানচ্যুত, কক্ষচ্যুত হচ্ছে? কি বলবেন গর্গ? আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে। এটা হচ্ছে সেই ছোট শহর যেখানে এই জাস্ট কয়েকদিন আগে একটি পেটিএম যে মেশিন, যেখানে টাকার আওয়াজ হয় যে এত টাকা ঢুকেছে, 60 টাকা ঢুকেছে, 50 টাকা ঢুকেছে, এই জিনিসটা বাংলায় হয়েছে বলে একজন বৃদ্ধ বাঙালিকে বিহারের একজন মানুষ পিটিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ আপনি যে শহরে আছেন, আমারও যে শহর কলকাতা, সেখানে বাঙালি সংখ্যালঘু, আর যেখানেই বাঙালির ওপরেই জনবিন্যাসগত চাপ তৈরি হচ্ছে, সেটা আসানসোল, আপনার রিসরা, শিলিগুড়ি, যে জায়গায় অবশ্যই গর্গ, আমি আপনাকে অনুরোধ করব, আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, আমরা দূরাভাষে আপনার সঙ্গে এক্ষুনি কথা বলে নেব। আমাদের পিসিআর থেকে দূরাভাষে আপনার সঙ্গে যোগাযোগ করছে, আমরা আপনার কথাটা শুনতে আগ্রহী। আমি একবার নীতিশ বাবুর কাছে চলে যাচ্ছি। নীতিশ বাবু, আমি দুটো প্রসঙ্গে কথা বলতে চাই। প্রথমে যেটা বৈশানরবাবু বললেন যে পৌরসভার দিক থেকে, পৌরসভায় যখন বিকাশ ভট্টাচার্য ছিলেন মেয়র, তখন একটা সার্কুলার হয়েছিল যে তাদের রিনিউয়াল হবে না লাইসেন্সের যদি বাংলায় সাইনবোর্ড না থাকে। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক দলের কথা আমি বলছি না। কেন্দ্র যখন, কেন্দ্রের যে শাসক এবং আমাদের রাজ্যের যে শাসক, এর ভিতরে যে কংগ্রেস আমল থেকে শুরু করে স্বাধীনতার পর থেকে যে হিন্দিটাকে সারা ভারতবর্ষে চাপানোর একটা চেষ্টা চলছিল, মতিলাল বাবু টাবু ছিলেন, আপনারা জানেন, সেই সময় আমাদের এখানে মানে সোমনাথ লাহিড়ী আমাদের মানে ওই বিধানসভায় তুলেছিলেন যে আমরা যদি বাংলার প্রয়োগ এখন ঠিকভাবে না করতে পারি। বড্ড বেশি ভদ্রতার জন্য কি হলো, মানে বাঙালি কি তাহলে ভদ্রতা না, আমি বলছি যে তখন কিন্তু বিধান রায় বলেছিলেন যে আমি বাংলা করতে পারবো না, কারণ যখন আমি এতদিন বাঁচবো না, এবং স্টেটসম্যানে বেরিয়েছিল, আপনি জানেন যে 68 সালের আগে আমি এটা করতে পারবো না। অর্থাৎ আমাদের এখানে তার ফলশ্রুতি কি হয়েছে, ওই যে বললেন এই বোধহয়রা যে কোনো রাজ্যে আপনি মাধ্যমিক পাস করতে পারবেন না, সেই রাজ্যের প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের রাজ্যে এই রবীন্দ্রনাথের বাড়ির পাশে, যেখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আপনি জানেন, তার পাশে যারা যত পট্টি আছে, তারা কিন্তু অধিকাংশ প্রজন্মের পর প্রজন্ম তারা বাংলা জানে না, এবং তারা খুব গর্বিত। এইরকম গর্বিত বাঙালি অবাঙালিদের দেখেছি। আমি একটু গর্গ আছি তো অনেক দূরে। গর্গ, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ গর্গ, কোথাও কি বাঙালি তাহলে ভীতু? বাঙালি কোথাও কি একটু বেশি উদারতা, কোট আনকোট উদারতা, বাঙালি কি একটু বেশি পেশি শক্তি, লড়াইতে ভয় পায়, সেই জন্য বাঙালির এই অবস্থা? নাকি এই মুহূর্তে গত কয়েক দশক ধরে বাঙালিকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা বাঙালিকে ভোট ব্যাংক হিসেবে দেখেন না, এবং তাদের, আমি অবশ্যই বারবার করে একটা কথা বলছি, সিদ্ধার্থ শঙ্কর রায় বা জ্যোতি বসুর সময় বাঙালি যে জায়গায় ছিল, আজকে তো বাঙালি নেই। তার মানে কি তাহলে লিডারশিপের কোয়ালিটিতে কোনো তফাৎ রয়েছে?
কোনো ক্লাসের ব্যাপার রয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর নামক ছোট একটি টাউন বলতে পারো, ঠিক আছে, বারাবণী বিধানসভার অন্তর্গত আসানসোল লোকসভা। এই প্রতিটি কথা গুরুত্বপূর্ণ। এইখানেই কদিন আগে তোমার হয়তো মনে থাকবে এই কেসটা, একজন বৃদ্ধ বাঙালি তার যে সে ব্যবসা করছিল এবং তার যে ওই পেটিএম ফোনপে মেশিনটা টাকা ঢোকে যখন, তখন বাংলায় এসেছিল যে 60 টাকা ঢুকেছে, এই টাইপের শব্দটা বেরিয়েছিল বলে একজন বিহারি যুবক তাকে রাস্তায় ফেলে ওই বাঙালি বৃদ্ধকে মেরেছিল, পিটিয়েছিল। বাংলা পক্ষ কয়েক ঘন্টার মধ্যে পৌঁছেছিল এবং যে মানে সহজ পাঠ বা কঠিন পাঠ যেটাই আমি দেখেছি আমি এর জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু মনে হচ্ছে কি যেভাবে পিটিয়েছিল, অর্থাৎ যেভাবে প্রত্যুত্তর দেওয়ার কথা ছিল সেভাবে বাংলা পক্ষ প্রত্যুত্তর দিতে পেরেছে। আমি বলছি ঘটনাটার পরিপ্রেক্ষিত কি হয়, কোথায় কোথায় জিনিসগুলো ঘটে। এই জিনিসগুলো ঘটে যেখানে বাঙালি জনবিন্যাসগতভাবে সংখ্যালঘু হয়ে পড়ছে, অর্থাৎ শহরাঞ্চল, শিল্পাঞ্চল। এখানে যে কাজগুলো তৈরি হয়েছে সেটা ডানকুনি হতে পারে, সেটা খড়গপুর হতে পারে, হলদিয়া হতে পারে, আসানসোল শিল্পাঞ্চল হতে পারে, সেটা বাঁকুড়ার বর্জরা হতে পারে, ঠিক আছে, সেটা আপনার গঙ্গার দুই পার হতে পারে, কলকাতা থেকে শুরু করে রাজাবাজার, গার্ডেন রিচ, বড়বাজার, এনজেপি, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাগডোগরা, প্রতিটি ক্ষেত্রে যেখানে যেখানে বাংলা পক্ষ কাছে এই কেসগুলি আসে এবং সারা বাংলা আজকাল জানছে কিভাবে বাঙালির উপর ঘৃণাটা চলছে এবং সেটা খুব মারমুখী একখানা জায়গায় তারা পৌঁছে যাচ্ছে, সেখানে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, ভাষা কিন্তু একটা জাতির থেকে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে পারে না। ফলে একটা জাতি যদি ভাষা তার সেখানে সংখ্যালঘু হয়ে পড়ে, তার ভাষাটাও কিন্তু আস্তে আস্তে উবে যায়। একটা কথা আমি বলতে চাই, একটু আগে আমি বলছি যে একটা ভাষা কিন্তু কাজের ভাষা, ব্যবসার ভাষা, এইটা হয়ে বেঁচে থাকে এবং ভারতবর্ষে বাঙালির রক্তে স্বাধীন এই ভারতবর্ষে এবং বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই পশ্চিমবঙ্গে আমরা যে আমাদের অধিকারগুলো পাবো এটাই আশা করা যায়। এবার আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা বাংলায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা নেওয়া হয় না। বাংলা পক্ষ বারবার এটা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে, একদমই নয়। আজকে ইনকাম ট্যাক্স, বাঙালি ইনকাম ট্যাক্স দেয়, কিন্তু ইনকাম ট্যাক্স ফর্মটি হিন্দি ভাষায় ভরা যায়, বাংলা ভাষায় ভরা যায় না। আজকে আপনি পশ্চিমবঙ্গের ব্যাংকে, কেন্দ্রীয় সরকারের ব্যাংকে এবং পোস্ট অফিসে চলে যান, সেখানে পদে যেগুলো বসে রয়েছে তারা কোনো বাংলা জানে না এবং হিন্দি বলিয়ে এইসব টাইপের বলে বেড়ায়। এমনকি এখন এই অবস্থাটা এখানে দাঁড়িয়েছে, আপনি পশ্চিমবঙ্গের মাটিতে আপনি একটি চিঠি যদি বাংলা ভাষায় তার ঠিকানা লেখেন, সেখানে উল্টো দিকে যে ক্লার্ক বসে আছে তারা মানে গুটকা চিবোতে চিবোতে বলবে যে নেই পড় সকতা, ঠিক আছে। এটা গেল কেন্দ্রীয় সরকারের দিক। রাজ্য সরকারের দিকে পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য, সারা ভারতে একমাত্র রাজ্য যেখানে যে কোনো রকম রাজ্য সরকারি চাকরি পেতে বাংলা ভাষার বাধ্যতামূলক পরীক্ষা দিতে হয় না, ঠিক আছে। অথবা যেখানকার প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে বাংলা বাধ্যতামূলক নয়। পশ্চিমবঙ্গের নিয়ম তো ভারতের অন্যান্য রাজ্যের মতো হবে, পশ্চিমবঙ্গ তো মঙ্গল গ্রহে নয়, ঠিক আছে। বিহারে হিন্দি বাধ্যতামূলক, উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, সেটা স্কুলেও বাধ্যতামূলক, চাকরি ক্ষেত্রেও বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে যে বহিরাগত তোষণ নীতি এই কথাটা বলছেন, এই যে জিনিসটা রয়েছে, এটা তো একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই সংখ্যালঘু হয়েছে কি এমনি আজকে ধরুন এটা আমি যদি পৌরসভাগুলোর কথা বলি, ঠিক আছে, আজকে একটু আগে বৈষ্ণব বাবু বললেন, আমি শুনছিলাম যে সকলে নাকি খুব বাংলা বলে ফেলছে। আচ্ছা, খুব বাংলা বলে ফেললে কলকাতা পৌরসভা অথবা আসানসোল পৌরসভা অথবা শিলিগুড়ি পৌরসভা, এরা আজকে আপনার সুইপার থেকে যে মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে শুরু করে সবকিছু, তারা 100 নম্বরের বা 50 নম্বরের বা 10 নম্বরের বাংলা লেখা পরীক্ষা নেয় না কেন? খুব স্পষ্ট কথা, নেয় না। তার কারণ আসলে এরা বাংলা পড়ে না, জানেন। আজকে পৌরসভার যে স্কুলগুলো, এখানে এতগুলো হিন্দি উর্দু মিডিয়াম স্কুল, এখানে তাদের পোষণ করতে হচ্ছে কেন? আজকে আপনি পাটনায় যান, লখনৌয়ে যান, সেখানকার পৌরসভা কি এতগুলো বাংলা শিক্ষক সেখানে নিয়োগ করছে? আজকে যে শহরগুলোতে বাঙালি বেশ কিছু বাঙালি কাজ করতে যায়, তো সংখ্যাটা প্রায় 24 লাখ। অবশ্যই সময় কম কিন্তু প্রশ্ন অনেক। কিন্তু একটা প্রশ্ন, বাঙালি জনসংখ্যায় বাড়ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, পরিসংখ্যান তাই বলছে। অথচ না আমি বলি কিন্তু কলকাতায় এই মুহূর্তে বাংলা স্কুলের সংখ্যা কমছে, কতটা বিপজ্জনক?
এটা ভয়ঙ্কর বিপজ্জনক। এর দুটি দিক রয়েছে, আমাদের প্রথম কথা বোঝা দরকার। কলকাতা শুধু না, সারা পশ্চিমবঙ্গেই বাংলা মাধ্যম স্কুলে বা বলা ভালো পশ্চিমবঙ্গ বোর্ডের স্কুলে এই এনরোলমেন্ট কমছে। ঠিক আছে, লোক সংখ্যা কমে যাচ্ছে এরকম ভাবে ব্যাপারটা সেরকম নয়, এনরোলমেন্ট কমছে। ঘটনা হচ্ছে এটা তামিলনাড়ুতেও হচ্ছে, এটা অন্ধ্রপ্রদেশেও হচ্ছে, এটা কেরালাতেও হচ্ছে। সকলেই কেন্দ্রীয় বোর্ডে যাওয়ার চেষ্টা করছে, কারণ বর্তমান কেন্দ্রীয় সরকার, সেটা নিট হোক, সেটা AIEEE হোক, সবকিছু কেন্দ্রীয় বোর্ডের সিলেবাসকে একটা সুয়োরানি করে রেখেছে, ফলে আমাদের রাজ্য বোর্ডগুলোকে দুয়োরানি করে দিচ্ছে, যার ফলে অবশ্যই গর্গ সময় কম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে শেষ করতেই হবে। আমরা এই নিয়ে লাস্টে একটা কথা বলে নিই, যদি বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ না করা যায় চাকরি ক্ষেত্রে, এবং যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি ক্ষেত্রে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক না করা যায়, বা কেন্দ্রীয় সরকারি চাকরিতে যেরকম হিন্দিতে পরীক্ষা দেওয়া যায় সেরকম যদি বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার অধিকার না থাকে, তাহলে কিন্তু আমাদের অবস্থা 1952 পূর্ব বাংলার থেকে অবশ্যই অবশ্যই। কিন্তু আমি সর্বশেষে গর্গ একটাই কথা বলবো, বাংলা পক্ষ এবং এরকম আরো অনেক সমস্যা আছে, এখন এটা হাল ফ্যাশন হয়ে গেছে, কিন্তু এইভাবে একটা এনজিওর মতো এইভাবে কাজ করলে কি আদৌ হবে? রাজনৈতিক শক্তি যেখানে রয়েছে, কোথাও কি মনে হচ্ছে না এবার আপনাদেরও কর্মপন্থা পাল্টানো উচিত, হ্যাঁ কি না? বাংলা পক্ষ চায় যে বাংলার বিধানসভায় 295টি বিধায়ক বাংলা পক্ষর হবে, অর্থাৎ বাংলা ও বাঙালির পক্ষের হবে। অবশ্যই গর্গ, আমরা বিস্তারিত আলোচনা করবো এর দ্বিতীয় অংশে। আমার সময় একেবারে শেষ, আমি দ্রুত একবার চলে যাচ্ছি। আমি প্রথমে বিমলদার কাছে চলে যাচ্ছি। বিমলদা, কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিম বাংলায় এই যে বাধ্যতামূলক নয় বাংলা জানা, এবং কোথাও কি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই দায়ী এক্ষেত্রে? বিশেষ করে রাজ্য সরকারেরও দায় যেমন আছে, কেন্দ্র সরকারেরও দায় আছে। আজকের দিনে রবীন্দ্রনাথের একটা কথাই বাংলার এই হালের জন্য আমি বলবো, এ তোমার এ আমার পাপ। পাপের কারণটা বলি, সেটা হচ্ছে বামফ্রন্ট সরকার এসে যে নীতিটা চালু করেছিল, ওই নীতির মধ্যে সর্বনাশটা লুকিয়েছিল। তারা বলল শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ, খুব ভালো কথা, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। করলো কি, প্রাথমিক থেকে ইংরেজিটা তুলে দিল। প্রাথমিক থেকে যে ইংরেজিটা তুলে দিল, মানুষের মধ্যে বিপুল একটা চাহিদা শুরু হলো যে আমরা ইংরেজিতে ছেলে মেয়েদের পড়াবো, কারণ তার ইতিমধ্যেই কিন্তু বিশ্বায়ন শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক ভাষা ইংরেজি শেখার, আমি বলি শেষ করি, নিজেদের নাতি নাতনিদের সব বড় বড় ইংরেজি স্কুলে পড়ানো, বিদেশে পড়ানো হলো, আর এখানে বাংলা স্কুলগুলো আস্তে আস্তে উঠলো, কারণ মানুষ তো ইংরেজি পড়বে। হলো কি, একটা বড় অংশ না শিখলো ইংরেজি, না শিখলো বাংলা, ফলে বাংলা ভাষা শেষ হয়ে গেল। দ্বিতীয় লাস্ট কথা বলি, সেটা হচ্ছে যে সরকার চাইলে কিন্তু পারে কলকাতার সমস্ত সাইনবোর্ডগুলোকে বাংলা করতে, যে দেখো বাপু, তুমি যদি বাংলা না করো, তুমি আগে ছবি নিয়ে এসো, তারপর আমি তোমার লাইসেন্স রিনিউ করবো। এইটুকু করা যায় না? একটা কথা বলে শেষ করি, কানাডায় কুইবেক বলে একটা প্রভিন্স আছে, কানাডার লোকজন ইংলিশে কথা বলে, এবং সেই ফরাসি যাতে সবাই ঠিকঠাক চর্চা করে তার জন্য ভাষা পুলিশ আছে। আমি অদ্ভুত বলছি না, চেষ্টা করলেই করা যায়। অবশ্যই। আমি একটা, আমার সময় একেবারে শেষ। হ্যাঁ বলুন। ধ্রুপদী ভাষার যে কথাটা হচ্ছিল প্রথমে, ধ্রুপদী ভাষার ব্যাপারটা অ্যাপ্লিকেশন যে করতে হয়, সেটা কিন্তু কোনো এনজিও করতে পারে না। আমরা চেষ্টা করেছি, করা যায় না। আর একটা কথা, এই যে কংগ্রেস আমলে এই নিয়মটা হয়েছিল 2005-এ, সেই নিয়ম অনুসারে যেটা হলো, তাতে করে উড়িয়া ভাষাকে ধ্রুপদী করলো। উড়িয়া ভাষা তো ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ, তাতে তো বাংলা তো তার ঐশ্বর্য অনেক বেশি, আগেই করা উচিত ছিল। এই যে অবিচারগুলো হয়েছে, যে দেশে গণতন্ত্র নেই, যে দেশে ভোটে ছাপ্পা হয়, যে দেশে কে গরু খাবে কে গরু খাবে না তাই নিয়ে দাঙ্গা হয়, সে দেশে ধ্রুপদী ভাষা নিয়ে কি এত আলোচনা করা উচিত? বিষয়টা পরিবেশটাই ধ্রুপদী নয়। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুর কোনো রাজনৈতিক দল নেই, সেই জন্য ক্রমশ বাঙালি পেছচ্ছে। একটা কথা, আমাদের ভাষা দিবস নিয়ে আলোচনা হচ্ছে। ভাষা দিবসের কয়েকদিন আগে মহারাষ্ট্রে মারাঠা ভাষা বাধ্যতামূলক হলো। আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে পারছি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা। এমনকি আপনার সব জাতি পারে, আমরা পারি না। আমি তো বললামই তো, বাঙালি অবাঞ্ছিত জাতির একটা কথা বলি, আমি বলছি যে একটা ভাষা পুলিশ তৈরি করা যাক না। বাংলা ভাষাকে যতটা সমৃদ্ধ করার চেষ্টা এই সরকারের আমলে হয়েছে, আগে কিন্তু কোনো সরকারের আমলে এতটা চেষ্টা করা হয়নি।
এবং আপনি খবর নিয়ে আপনি তথ্যগতভাবে আপনি দেখুন যে আগে যারা রেজিম যে 34 বছর একটা সরকার ছিল, তার আগেও কংগ্রেসের সরকার ছিল, কিন্তু এখনো সাইনবোর্ড গুলো করা গেল না কেন? কিন্তু এই রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে, যেভাবে সরকারি জায়গায় পৌরসভা এলাকায় চেষ্টা করছে, যে আন্তরিকতার সঙ্গে মুখ্যমন্ত্রী চেষ্টা করতে হচ্ছে। কথা বলি, 8000 স্কুল, বাংলা স্কুল বন্ধ হয়েছে এই কদিনের ভিতরে। আর বিমল বাবু যে একটা কথা বলেছিল, যদি ওই গর্গও বলেছে, যদি কাজের ভাষা না হয়, যদি জীবনের ভাষা না হয়, যদি বাণিজ্যের ভাষা না হয়, যদি প্রশাসনের ভাষা না হয়, তাহলে অবশ্যই অবশ্যই একটা কথা, নিঃশব্দে বাংলাকে মেরে ফেলার একটা চেষ্টা সেটা হচ্ছে যারা রংধনু বলে তারা বাংলাকে আমি আসছি অবশ্যই আমাকে শেষ করতেই হবে, আমাকে শেষ করতেই হবে। তার কারণ হচ্ছে সময় শেষ, কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠানের সময় যেমন শেষ, তেমন বাংলা ভাষারও সময় ক্রমশ কিন্তু শেষের দিকে যাচ্ছে। পৃথিবীতে এমন একটা শহর গোটা পৃথিবীতে নেই, বাঙালির গর্বের কলকাতা, যেই কলকাতাতে সাইনবোর্ডে বাংলা হরফ নেই। অথচ এই ঘটনা পৃথিবীর কোনো দেশে নেই। প্যারিসে যান, জাপানে যান, অথবা আফ্রিকার কোনো শহরে যান, সেখানকার মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়। আমরা সবাই জানি এই মুহূর্তে বাংলা ভাষা তীব্র আক্রমণের পথে রয়েছে। এমনকি যে বাংলাদেশের বাংলা ভাষা চর্চা নিয়ে আমরা সেদিন অবধি গর্ব করে এসেছি, তারা বৈজ্ঞানিক পরিভাষা থেকে শুরু করে আঞ্চলিক ভাষার অভিধান বার করেছে, সে দেশও এখন এই মুহূর্তে বাংলা ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবিরত কাজ করে চলেছে। তবে এখনও বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যেমন আছেন, এপার বাংলাও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে। এমন একটা দিন নিশ্চয়ই আসবে যখন সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাভাষীর শহর থেকে রাতের বেলায় 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষা নিয়ে, বাংলা শব্দ ভাণ্ডার, তার ঐশ্বর্য নিয়ে আমরা আলোচনা করব। তবে সেদিন কবে আসবে, আমাদের জীবদ্দশায় আসবে নাকি জানি না। বিমলদা, রাজীব শ্রাবণ, নীতিশবাবু এবং অবশ্যই বৈশানোদ্দা এবং আমাদের সঙ্গে গর্গও ছিল, সবাইকে অসংখ্য নয়। তবে কটাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে রসিকতায় এইভাবেই চর্চা হোক, এইভাবেই বাংলা ভাষা নিয়ে চর্চা হোক। রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বাংলা ভাষা ধ্রুপদী ভাষার জন্য যদি সেটিং থাকে তাহলে আপত্তি নেই। বাংলা ভাষা প্রসারের জন্য যদি কারোর সঙ্গে কারোর সেটিং থাকে কোনো অসুবিধা নেই। তবে মুশকিল এদেশে, এ রাজ্যের মুসলমান বাঙালি আর হিন্দু বাঙালির ওপর এখন দায়িত্ব বাংলা ভাষার ধ্বজাকে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ যে দেশের রাষ্ট্রভাষা বাংলা, সে দেশেই এখন বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা এই মুহূর্তে যন্ত্রণায় কাতরাচ্ছে। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।